এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছে আমি মাহমুদা মমিতা। আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ স্যার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিঙ্গাপুরে পাঠাতে নুসরাতের অবস্থার উন্নতির অপেক্ষায় চিকিৎসকেরা, মামলায় 8 আসামির নাম। পনেরো জেলায় 6 শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ, সরকারিভাবে পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। চোট কাটিয়ে কাল ঢাকা লিগে নামছেন তাসকিন, বিশ্বকাপের রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় সাইফুদ্দিন। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা সংকটাপন্ন হওয়াতে এখনই তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর সমতলাল সেন। সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার পর এক ব্রিফিংয়ে তিনি জানান, অবস্থার উন্নতি হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কে ধরলাম? সকাল 9টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের 9 সদস্যের মেডিকেল বোর্ড। কনফারেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, দগ্ধ নুসরাতের মারাত্মক সংক্রমণ রয়েছে। এই অবস্থায় 5 ঘন্টা আকাশপথে ভ্রমণ করে সিঙ্গাপুরে নেওয়া ঝুঁকিপূর্ণ। ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, নুসরাতের চিকিৎসা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। বাড়তি কিছু পরামর্শও দিয়েছেন তারা। কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না। তারা আমাদের চিকিৎসার সাথে একমত। লাইফ সাপোর্টে রাখা দগ্ধ নুসরাতের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকবো রেগুলার বেসিসে। যদি এটা পরে আরও ইমপ্রুভ করে তখন আমরা এই ধরনের চিন্তা ভাবনা করবো ট্রান্সফার করার। লাইফ সাপোর্টে থাকা নুসরাতের চিকিৎসার প্রতিবেদন সোমবার পাঠানো হয় সিঙ্গাপুরে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন। শনিবার ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নুসরাত হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার 8 জনের মধ্যে 4 জনকে 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সন্দেহভাজন আসামি আলাউদ্দিন, কেফায়েতুল্লাহ, নূর হোসেন এবং শাহিদুল ইসলামকে আদালতে হাজিরের পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরীফুদ্দিন আহমেদ তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। এই মামলার এজাহারে আজ 8 জনের নাম সুনির্দিষ্ট করেছে নুসরাতের পরিবার। তারা হলেন মাদ্রাসা অধ্যক্ষ এসএম সিরাজউদ্দৌলা, প্রভাষক আফসার উদ্দিন, সাবেক ছাত্র শাহাদাত হোসেন শামীম, নুরুদ্দিন, জাভেদ হোসেন, জুবায়ের আহমেদ, আব্দুল কাদের এবং পৌর কাউন্সিলর মাকসুদুল আলম। এছাড়া অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, আসামিরা অধ্যক্ষের নির্দেশে পরিকল্পিত হত্যা চেষ্টা চালায়। এখন পর্যন্ত পুলিশ অধ্যক্ষ সহ 8 জনকে গ্রেপ্তারের কথা জানালেও তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি মাত্র 2 জন। প্রিয় সহকর্মীদের কাছে আবারও ফিরে এলেন ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানা। কিন্তু তাকে এইভাবে কাছে পেতে কখনই চাননি সহকর্মীরা। নিথর নিস্তব্ধ ফায়ারম্যান সোহেল রানাকে দেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে শুরু হয় কান্নার রোল। হৃদয় বিদারক সেই মুহূর্তে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। সকালে সদর দপ্তরে জানাজা শেষে সোহেলের কফিনবাহী অ্যাম্বুলেন্স নিয়ে কিশোরগঞ্জের ইটনা অভিমুখে রওনা দেন স্বজন ও ফায়ার সার্ভিস সহকর্মীরা। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। এ কান্নার কোনো সান্ত্বনা নেই। এ কান্না থামাতে কারো কিছু বলারও নেই। প্রিয় মানুষ, প্রিয় সহকর্মী অগ্নিসেনা সোহেল রানাকে শেষ বিদায় দিতে সহকর্মীদের এ আহাজারি। জীবন বাজি রেখে উদ্ধার কাজে নেমে আত্মত্যাগ করেছে যে ফায়ারম্যান, তাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু সেই সুযোগ পেলেন কোথায়? সোহেলের নিথর দেহ সকাল 11টায় নিয়ে আসা হয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে। তখন সহকর্মী আর স্বজনদের কান্নার সাথে যেন বৃষ্টির কান্নাও মিলেমিশে একাকার। নিহত সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া কান্না জড়িত কণ্ঠে
তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ভাইয়ের জন্য দোয়া চাইলেন, তখন ডুকরে কাঁদছিলেন জানাজায় পড়তে আসা শত শত মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে অনুরোধ জানাই, আমার পরিবারটাকে যেন তিনি নিজের চোখে দিয়ে দৃষ্টি সহকারে দেখেন। অশ্রু সংবরণ করতে পারেননি জানাজায় অংশ নেয়া স্বরাষ্ট্রমন্ত্রীও। যতটুকুন সম্ভব সোহেল রানার পরিবারকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেব। সহযোগিতা মাননীয় ইতিমধ্যেই আমাদের ফায়ার সার্ভিস থেকে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিছু দিবেন। 28 মার্চ বনানীর FR টাওয়ারে অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। আগুনের ঘটনায় দুঃসাহসিকভাবে অনেকে উদ্ধার করেছিল সোহেল রানা। নিজের জীবন উৎসর্গ করে জাতির কাছে বীর হয়েই থাকবেন অনন্তকাল। আব্দুল্লাল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বজন এবং সহকর্মীর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কেউরুলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেলা 11টায় ঢাকায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদর দপ্তরে তার প্রথম জানাজা হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বাদাসর, সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে বিদায়ে সালাম জানান। সন্ধ্যা 6:30টার দিকে তার দাফন সম্পন্ন হয়। আত্মসমর্পণ করেছেন 15 জেলার 545 জন চরমপন্থী। পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানান তারা। সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনে আশ্বাস দেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ বিতরণ করা হয় আত্মসমর্পণকারীদের মাঝে। বিশৃঙ্খলা, অন্তর্দ্বন্দ্ব আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে চরমপন্থী সংগঠনগুলো। এমন বাস্তবতায় স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণে রাজি হয় 22টি গ্রুপের 614 জন চরমপন্থী। এরই ধারাবাহিকতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15 জেলা থেকে সোমবার বিকেলে পাবনায় নেওয়া হয় 545 জন চরমপন্থীকে। মঙ্গলবার বিকেলে পাবনার আমিনউদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন তারা। জমা দেন 575টি দেশি ও 68টি আগ্নেয়াস্ত্র। তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আত্মসমর্পণকারীরা স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে সার্বিক সহায়তা চান। 2006 শুরু করছিলাম, এখন নানান জ্বালা যন্ত্রণা ভোগ করে সরকারের সুযোগে আমরা সৎ পথে ফিরে আসি। যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে সেগুলোকে নিষ্পত্তি করে দিতে হবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে পুনর্বাসন করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের টাকা আত্মসমর্পণকারীদের মাঝে বিতরণ করা হয়। স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের যোগ্যতা অনুযায়ী পুনর্বাসনের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা আত্মসমর্পণ করলেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, তাদের ভবিষ্যতের জন্য তারা যেন কিছু করে খেতে পারে, তারা যেন একটা সৎ পথে চলতে পারে, তার জন্য কিছু তাৎক্ষণিক অনুদান দিয়েছেন। এর আগে 1999 সালে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করলে 2000-এরও বেশি চরমপন্থী আত্মসমর্পণ করে, যাদের 700 জনকে আনসারে চাকরি দেওয়া হয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বড় আম বাগানগুলোতে 7 দিনের মধ্যে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ফলের বাজার এবং আড়তে আম সহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনাও দিয়েছে আদালত। ফলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধের নির্দেশনা চেয়ে 2012 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। 4 বছর পরে বেশ কিছু নির্দেশনা সহ পুলিশ মোতায়েন করে আমে রাসায়নিক রোধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় হাইকোর্ট। ওই রিটেরই সম্পূরক আবেদনে মঙ্গলবার আবারও রাজশাহী বিভাগের বৃহত্তর আম বাগানগুলোতে আমে রাসায়নিক রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। শুনানি নিয়ে 7 দিনের মধ্যে আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধে আম বাগানে পুলিশ মোতায়েন করার নির্দেশ দেয় হাইকোর্ট। দেশের সব বাজার ও গুদামের ফলে যাতে রাসায়নিক মেশানো না হয় তা নজরদারি করতে মনিটরিং টিম গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ডিআইজি এবং রাজশাহীর ডিভিশনাল কমিশনারকে যে এই মেজর বড় বড় যে আমবাগানগুলো আছে সেখানে যেন পুলিশি প্রহরার ব্যবস্থা করে এবং তারা মনিটরিং করে পুলিশ দিয়া, যাতে ওখানে আমবাগানে কেউ কেমিক্যাল ইউজ করতে না পারে আম পাকানোর জন্য। আর একটা আদেশ দিয়েছেন, এটা সারা দেশব্যাপী পুলিশের আইজি, ডিজি র্যাব এবং বিএসটিআইকে, সেটা হলো যে আমের বা ফলের যে বাজারগুলো আছে বা আড়তগুলো আছে সেই জায়গাগুলোতে তারা সার্ভিলেন্স টিম গঠন করে মনিটরিং করবে। আম চাষিরা বলছেন আমের পোকা দমন ও ফল নষ্ট রোধে নির্দিষ্ট হারে ওষুধ দিতে হয়। এখন তো আমাদের স্প্রে না করলে আম থাকবে না গাছে, একটাও সব পোকাতে নষ্ট হয়ে যাবে, লাস্টে আমই পাওয়া যাবে না। তো সে বিষয়ে যদি নির্দেশনা থাকে তো আমরা মানবো, স্প্রে না করতে বললে করবো না, কিন্তু আম তো থাকবে না বাগানে একটা, আমাদেরকে তো আম রাখা লাগবো। আচ্ছা দেখুক আমরা বেশি স্প্রে করছি না কম করছি। 1 মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে শিল্প সচিব, খাদ্য সচিব, র্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, বিএসটিআই এর মহাপরিচালক সহ 10 জনকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদ এবং সাদি, আমরা সবসময় দেখি আসলে যে এখন যে কোনো কিছু রোধে আসলে আদালতের নির্দেশের জন্য আমাদের অপেক্ষা করতে, এবং সেটিরও একটি ফলাফল আমরা দেখলাম ঠিক আম বাগানের ক্ষেত্রেও। কিন্তু আসলে এই আম বাগান পর্যন্ত পুলিশ পাঠিয়ে এটি কতটুকু রোধ হবে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। না, মনিটরিং টিম গঠনের কথাও কিন্তু বলা হয়েছে যে বাজার যারা পর্যবেক্ষণ করবেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি দেখেন যে আপনি ঠিকই বলছেন, আপনার সংশয় যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধ করতে হবে। এখন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধ করবে, সেইটা কে করবে? সেটা হচ্ছে যে পুলিশ। এখন পুলিশ কি দেখে এটা ঠিক করবে? আপনি দেখেন রাসায়নিক না, কিন্তু রাসায়নিকের ব্যবহার দরকার। আম গাছের ক্ষেত্রে কিন্তু রাসায়নিকের ব্যবহার করতে হবে, এবং তারা চাঁপাইনবাবগঞ্জের লোকেরা সকল ধরনের রাসায়নিককে একই রকম নাম বলে। তারা যেটিকে ইনসেকটিসাইড দেয় সেটিকেও যেরকম বলে হরমোন, পেস্টিসাইড, এবং যেই সব হচ্ছে আমের মুকুলের সুরক্ষার জন্য যা দিতে হয় ভিটামিন টিটামিন সবগুলিকে তারা বিষ বলে। তো এখন কোনটা ক্ষতিকর কোনটা প্রয়োজনীয় রাসায়নিক সেটি পুলিশ কেমনে জানবে? পুলিশের পক্ষে কীভাবে জানা সম্ভব হবে? তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে আদালত নির্দেশ দিয়েছেন হয়তো তার পায়াসুইশ থেকে যে আমরা আসলে কোনো ক্ষতিকর রাসায়নিক মেশানো আম খেতে চাই না, সেটি ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এইটি পুলিশ মোতায়েনের ফলে সেই সমস্যাটি বাড়বে কমবে। আর আপনি যদি আমাকে বলেন, আমি বলবো যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যারা আম বাগান করছেন, যাদের এটি বাগান, যে যাদের এটি গাছ, যারা আম চাষি, তাদের আমি বিশ্বাস করব না যে তারা ক্ষতিকর রাসায়নিক মিশাতে পারবে, আর অন্য কাউকে বিশ্বাস করব যারা তাকে মনিটরিং করবে তাদের বিশ্বাস করব। অত বিশ্বাস আমার অন্য মনিটরিং সংস্থাগুলির উপর নাই। আমার যেটা মনে হয় খালি যে বিষয়টা আসলে আমরা রোধ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আসলে কতটুকু মেশালে ক্ষতিকর হবে সেটি জানা মানুষের যেমন দরকার, এবং যারা আসলে তদারকি করছেন সেক্ষেত্রে আসলে একটি বিশ্লেষক টিম থাকা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, সেই টিম গঠনের কথা আদালত বলেছেন। সেই ধরনের টিম কিন্তু যে আড়তে বা অন্যান্য জায়গায় কি টিম কিন্তু গত 2-3 বছর ধরে আগে থেকেই আছে। তারা নিয়মিত অভিযান চালাচ্ছে, তারা দেখছে কোথাও কোনো রাসায়নিক মেশানো হচ্ছে কি হচ্ছে না। কিন্তু ঠিক ভরা আমের মৌসুমে এমনিতে আম চাষিরা এইবার একটু আগাম ঝড় বন্যার জন্য একটু ঝামেলা আছেন। এখন আবার এই পুলিশ মানসিকতার বিষয় আছে, যে এই ব্যবসায়ীদের যে মানসিকতা মুনাফা অর্জনের সেটির দিকে কিন্তু আসলে নজর দেওয়া উচিত। সেটি আমার কাছে মনে হয় যে মানসিকতায় আসলে বদল আনা দরকার। মানসিকতায় অবশ্যই বদল আনার ব্যাপারটি আপনারা ঠিকই বলেছেন। মহাখালীতে নতুন বানানো বিআরটিএ আর সেতু ভবনের নকশা রাজুকের পরিদর্শনকারী দলকে দেখাতে পারেনি এই বহুতল ভবন কর্তৃপক্ষ। আর নকশার অভাবে ভবন নির্মাণের ত্রুটি বিচ্যুতিও চিহ্নিত করতে পারেনি দলটি। বহুতল ভবনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে 2টি ভবনে যায় এই দল। বাংলাদেশ ট্রান্সপোর্ট অথরিটির নতুন ভবন বিআরটিএ গেল বছরের মাঝামাঝি সময়ে এই ভবনের উদ্বোধন হয়। সুন্দর নকশা ও আধুনিক সুযোগ সুবিধা নিয়ে রাজধানীর মহাখালীর ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে এই ভবন। বিআরটিএ ভবনের পাশেই সেতু ভবন। তবে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নকশা খুঁজে পায়নি রাজুকের দল। রোডস অ্যান্ড হাইওয়ে ওনারা সব কিছু করে দিছে, দিয়া বিআরটিএকে হ্যান্ড ওভার দিচ্ছে। তো প্ল্যানের কাগজ তো দেখাতে পারবেন না, প্ল্যানের কাগজ ওনারা আজকে আমরা পাই নাই, তো আমরা অন্য অন্য পত্রগুলো নিয়ে আসছি। তো প্ল্যানের কাগজ তাদের কাছে থাকবে না? ওনারা বললেন যে এটা ওনাদের যে কনসালটেন্ট ওনাদের কাছে আছে। তো বিধি অনুযায়ী কি তাদের কাছে থাকা নিয়ম না? নিয়ম, কিন্তু ওনারা এখন পর্যন্ত সব পেপার নাকি হ্যান্ড ওভার করেন। নকশা না দেখাতে নানা অজুহাত দাঁড় করায় ভবন কর্তৃপক্ষ। সেতু ভবন তো এটা 11 তলা আর 2টা বেসমেন্ট। আর প্ল্যানের অবস্থা? প্ল্যান পাই নাই। প্ল্যান পান নাই? কর্তৃপক্ষ সবাই এখন নামাজে আছে। সারাদিনে রাজধানীর নানা এলাকায় রাজুকের মোট 10টি দল অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ ভবন মালিকদের সতর্ক করে দেয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
11 দিনের বিরতির পর তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী তীর দখল মুক্ত করার অভিযান। মঙ্গলবার অভিযানে ভেঙে ফেলা হয় বেশ কিছু অবৈধ স্থাপনা। অবৈধভাবে দখল করা 2 একর জমিও উদ্ধার করে বিআইডব্লিউটিএ। সাভারের তুরাগ পাড়ে উচ্ছেদ অভিযান মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা শুরু হয় বেলা 11টায়। বিরুলিয়া সেতু সংলগ্ন তুরাগ পাড়ে টেক্সট ইউরোপ বিডি নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ দখলে থাকা প্রায় 178% জায়গার স্থাপনা উচ্ছেদ করা হয়। নদী ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে। প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানাও করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নদী ভরাটের অভিযোগে তার বিচার হয়েছে, সে দায় স্বীকার করেছে। তার 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। অভিযানে ভেঙে ফেলা হয় অবৈধভাবে নদী দখল করে নির্মাণ করা তোরা রিক্রিয়েশন ওয়ার্ল্ড নামের একটি পার্ক। অন্য পাড়ায় অবৈধভাবে গড়ে তোলা একটি রেডিমিক্স কারখানাও গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া নদী তীরে অবৈধভাবে রাখা বিভিন্ন কারখানার বালু, পাথর এবং বালু উত্তোলনকারী যন্ত্র তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করে দেয় বিআইডব্লিউটিএ। তুরাগ তীর দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বাধা বিপত্তি আমরা দেখতে পাচ্ছি সামনে, কারণ বেশ কয়েকটি বড় বড় ইন্ডাস্ট্রি আছে এখানে, সেগুলোও কিন্তু অপসারণের আওতায় এসেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা রেড মার্ক দিয়ে সেগুলো কিন্তু চিহ্নিত করে দিয়েছি, সেই অনুযায়ী উচ্ছেদ অভিযান চলবে। এখানে কোনো তদবির, বাধা বিপত্তি, প্রভাব প্রতিপত্তি, কোনো রক্তচক্ষু কোনো কিছুই আমলে আনা হবে না। রমজান মাসের আগেই তুরাগ তীর দখলমুক্ত করতে চান বলে জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। সোলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য দেখা করেছেন ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি। দুপুরে গুলশানে সালমান এফ রহমানের কার্যালয়ে এই বৈঠক হয়। হাই কমিশনার রিভা গাঙ্গুলির সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে। বৈঠকে 2 দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এই লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন তারা। ভারতীয় হাই কমিশনার বলেন, প্রতিবেশীরা ভালো থাকুক, এটাই ভারত আশা করে। খেলাধুলার খবর জানাতে সাদি আছেন আমাদের সঙ্গে। বিশ্বকাপ নিয়ে সব আলোচনা, তাসকিনের চোট শেষ, বিশ্বকাপের রোমাঞ্চের জন্য অপেক্ষা করছেন সাইফুদ্দিন। হ্যাঁ, তাসকিন এক্স্যাক্টলি 57 দিন পর আসলে মাঠে নামবেন এবং আপনি জানেন যে বিশ্বকাপের আগে আসলে আন্তর্জাতিক ম্যাচ নেই। ঢাকা প্রিমিয়ার লিগে তাকে ফিটনেসের পরীক্ষাটা দিতে হবে এবং সাইফুদ্দিন প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ তার সামনে, তিনিও রোমাঞ্চিত, সেই খবর জানাচ্ছি। চোট কাটিয়ে কাল মাঠে ফিরছেন তাসকিন আহমেদ। ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে ফেরার অপেক্ষায় রূপগঞ্জের তারকা পেসার। বিশ্বকাপ দলে জায়গা পেতে ফিটনেস ও ফর্মের প্রমাণ দিতে মুখিয়ে আছেন তাসকিন। ঢাকা লিগে দিনের অন্য 2 ম্যাচে সাভারে আবাহনী খেলবে শেখ জামালের বিপক্ষে, আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ইনজুরিতে মিস করেছেন নিউজিল্যান্ড সফর। তাসকিনের বিশ্বকাপ যাত্রাও হয়ে পড়েছে অনিশ্চিত। ইংলিশ কন্ডিশনে এই পেসার হতে পারেন কার্যকর, কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে আনফিট কাউকে নিয়ে ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। অধিনায়ক নির্বাচক সবাই ফিট তাসকিনকে দলে চান। এবার তার সামনে ফিটনেস প্রমাণের সুযোগ। বুধবার রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন। প্রেশার তো মানে শুধু এখন না, সব সময় ফিল করি যে ভালো না করলেই সুযোগ পাবো না বা ফিট না থাকলে সুযোগ পাবো না। ডেফিনেটলি তেমনই প্রেশার, কিন্তু এটা একটু বেশি প্রেশার যে বিশ্বকাপটা তো একটা স্বপ্নের মঞ্চ। সেটা চেষ্টা করতেছি ফিটনেসে প্রমাণ করার যে আমি ফিট এবং ম্যাচ খেলে ভালো করার চেষ্টা করব, বাকি সব আল্লাহর ইচ্ছা। শেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাসী রূপগঞ্জ। মিরপুরে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ রেলিগেশন শঙ্কায় থাকা উত্তর স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগেই সুপার 6 নিশ্চিত করা আবাহনীর দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। জহুরুল ইসলাম অমি ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ইনিংস লম্বা করতে পারছেন না। সুপার 6-এর আগে এই সমস্যা থেকে মুক্তি চায় দলটি। অন্যদিকে শেখ জামালের সামনে লিগে টিকে থাকার লড়াই। টেবিলে 7 নম্বরে থাকা দলটির সামনে জয়ের বিকল্প নেই। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানের বিপক্ষে মাঠে না নেমে পয়েন্ট খুঁয়েছে ব্রাদার্স। এখন রেলিগেশন চোখ রাঙাচ্ছে। ছন্দে থাকা দোলেশ্বরের বিপক্ষে জিততে হবে ইয়াসির আলী ফজলে রাব্বিদের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রথম বিশ্বকাপ সব ক্রিকেটারের কাছেই অন্যরকম, সেই রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। অলরাউন্ডার কোটায় স্কোয়াডে জায়গা একরকম নিশ্চিত। ইংলিশ কন্ডিশনে মেগা ইভেন্টের চ্যালেঞ্জ নিতে নিজেকে প্রস্তুত করছেন সাইফুদ্দিন। বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করতে চান। অভিজ্ঞদের পরামর্শে নিজেকে আরও পরিণত করছেন এই তরুণ অলরাউন্ডার। এটা আমার জন্য প্রথম বিশ্বকাপ হবে, ইনশাল্লাহ অনেক ড্রিম বলা যায় প্রত্যেকটা প্লেয়ারের জন্য, আমার জন্য অবশ্যই। তো ইনশাল্লাহ এই অলমোস্ট দেখেন ইংল্যান্ডের মাটিতে এর আগে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের বাংলাদেশ টিম খুব ভালো খেলেছে, সেমিফাইনালে খেলছে, এর আগে লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে খেলেছিল। তো আমাদের সব T20 টেস্ট ফরম্যাট থেকে আমাদের ওয়ান ডে ফরম্যাট অনেক ভালো খেলে আমাদের লাস্ট 7-8 বছর ধরে আমরা দেখতেছি। তো আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঢাকা লিগে আবাহনীর হয়ে খেলছেন সাইফুদ্দিন। এই দলে তার সতীর্থ মাশরাফি, মিরাজ, সৌম্য, মিঠুন, সৈকতরা। ওদের আলোচনায় প্রায় উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। প্রস্তুতি কিভাবে নিতে হবে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কি করতে হবে, সেসব টোটকা অধিনায়কের কাছ থেকে জেনে নিচ্ছেন সাইফুদ্দিন। আলোচনা হয়, এটা আমাদের ড্রেসিং রুমের কথা ড্রেসিং রুমে থাক, না বলি। আর একটা জিনিস, হ্যাঁ অবশ্য আমাদের পজিটিভ দিক, আমাদের টিমে অলমোস্ট 6-7 জন আছে বিশ্বকাপ স্কোয়াডে থাকার মতো, অলমোস্ট থাকবেও আশা করি। ইনশাল্লাহ কথা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ইনশাল্লাহ এখান থেকে যতগুলো প্রিমিয়ার লিগের ম্যাচ এক্সপিরিয়েন্সগুলো লার্ন করতেছি, ইনশাল্লাহ এগুলো ওয়ার্ল্ড কাপে কাজে লাগাবো। মেন্টালি স্ট্রং থাকলে ইনশাল্লাহ ভালো কিছু সাফল্য আসবে। ঢাকা লিগে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 350-তে 37 গড়ে করেছেন 186 রান। বল হাতে শিকার 11 উইকেট। দলের জন্য অবদান রাখছেন নিয়মিত। জাতীয় দলের জার্সি গায়েও তার কাছ থেকে এমন সার্ভিস চাই টাইগার ম্যানেজমেন্ট। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেশাদারিত্বে জুনিয়রদের যেন হতাশায় পড়তে না হয়, সেরকম চাওয়া সিনিয়র টেবিল টেনিস খেলোয়াড়দের। ফেডারেশনের নতুন কমিটির প্রতি তাদের আহ্বান, পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে যেন ধরে রাখা হয় নতুনদের। কর্মকর্তারা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে তাদের। আপাতত এসএ গেমসের জন্য বিদেশি কোচ আনার পরিকল্পনা আছে। 2 যুগের বেশি সময় ধরে টেবিল টেনিস খেলছেন ডক্টর মানস, মাহবুব, সোমারা। কিন্তু পেশাদারিত্বের জায়গায় কতটুকু পৌঁছতে পেরেছেন তারা নিজেরাই উত্তরটা দিতে পারেননি। খেলোয়াড়ি জীবনের প্রায় শেষের দিকে এসে হতাশা ছাড়া আর কিছু দেখছেন না, কেবল ভালোবাসা থেকেই খেলে যাচ্ছেন। অন্যায়ভাবে কোনো কিছু করার চেষ্টা করে, তো তখন আসলে হতাশা কাজ করে যে আসলে এখানে কেন আসলাম। ফেডারেশন তো আমাদের পরামর্শ তেমন একটা গ্রহণ করে না, আগেও করেনি, এখনও কোনো কমিটির দোষ দিচ্ছে না, কোনো কমিটি করেনি। চেষ্টা করলে অনেক কিছু করা যায়। তো আমরা কি পেলাম সেটা না বলি, সামনে যারা আসছে তারা আরও বেশি কিছু পাক, ক্যাম্প থাকুক, অনেক টুর্নামেন্ট অনেক হোক, বাইরে খেলতে নিয়ে যাক, এটা চাওয়া আর কি। এখন নতুনরা অবশ্য স্বপ্ন দেখছেন দেশকে এগিয়ে নেয়ার। আন্তর্জাতিক টুর্নামেন্ট বলতে এসএ গেমসের দিকেই নজর থাকে বেশি। গত আসরের ব্রোঞ্জটাকে আরও ওপরে নিয়ে যেতে চান তারা। গতবার যেহেতু আমরা ব্রোঞ্জ পদক পেয়েছি, এবার আরও বেশিভাবে এফোর্ট দেওয়ার চেষ্টা করব, আরও ভালো ফলাফল করার চেষ্টা করব। তো তার সাময়িকভাবে নিজেদের খেলোয়াড়দের সাথে, নিজেদের দেশের খেলোয়াড়দের সাথে নিজের যোগ্যতাটা যাচাই বাছাই করে নেওয়ার এটা একটা সুযোগ। এসএ গেমস নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কর্মকর্তারাও। খুব শিগগিরই বিদেশি কোচ এনে ক্যাম্প শুরু করতে চান তারা। ডিসেম্বরের দিকে হলো আপনার গেম, তো অন্তত আমার মনে হয় যে 4-5 মাস আগে থেকেই আমাকে শুরু করা উচিত। আমার হাতে খুব বেশি সময় আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে 2-1 মাসের মধ্যেই আমাকে এই জায়গাটা যেতে হবে, এবং অলরেডি কথা হচ্ছে। নতুন খেলোয়াড়েরা আরও বেশি সুবিধা পেয়ে পেশাদার হতে পারবেন বলে আশা সিনিয়রদের। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদ এবং সাদি, আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশে এই নিয়ে দর্শকের কাছে মতামত চেয়েছিলাম আমরা। রাজু বলছেন খুব ভালো একটি নির্দেশনা বলে মনে করি। সিয়াম বলছেন সময় উপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানান। অন্তরা বলছেন পুলিশ যাতে দুর্নীতিমুক্ত থেকে কাজ করে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর হারুন বলছেন সারা দেশে দ্রুত নির্দেশনা বাস্তবায়ন চায়। আবির বলছেন পুলিশের যথাযথ ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। চিত্রা বলেছেন সকল খাদ্যের ব্যাপারে এই তদারকি প্রয়োজন। রায়হান বলছেন চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে নজর দিতে হবে। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে।